না, দেখে যা বলার বলো কি একটা আমার ট্রাইপড অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক। এটা কোনোভাবেই কাম্য না। আজকে এই ধরনের একটি কথা বলার জন্য আজকে আপনাদের সামনে আমাকে হাজির হতে হবে এবং এই কথা দেশবাসী শুনবে। 5ই আগস্টের এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এটা জাতি কাম্য কোনোভাবেই কাম্য করে নাই এবং এখনো আমরা এটা আসলে কি বলবো, আমরা দুঃখ পাই তখনই যে ফ্যাসিবাদকে বিদায় করতে যে যারা শহীদ হয়েছেন, যাদের রক্ত দিতে হয়েছে, সেই সমস্ত পরিবারগুলো এবং যারা অঙ্গহানি হয়েছে সেই সমস্ত ব্যক্তিগুলোকে বা সন্তানগুলোকে, সে ছেলে হোক মেয়ে হোক, যখন এখনো জাতির সামনে কাতরিয়ে বলতে হয় যে আমার চিকিৎসার সুযোগটা চাই, তখন এই ব্যথা আসলে কোথায় রাখবো আমরা দেখেছি এর আগে মুক্তিযুদ্ধ করতে যে আমাদের পাশের বাংকারে বা যুদ্ধকালীন সময় যারা শহীদ হয়েছে, ঠিক একইভাবে যারা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে, মুক্তিযুদ্ধকে পুঁজি করে নিজেদের আখের গোছানোর চেষ্টা করেছে, তাদের সময় আমরা দেখেছি যে পঙ্গু মুক্তিযোদ্ধারা কিভাবে জীবন যাপন করেছে এবং বিভিন্নভাবে সরকার সহ বিভিন্ন সংস্থার কাছে তারা হাত পেতেছে। তারা তো হাতে অস্ত্র তুলে নেয় না এর জন্য যে তারা বেঁচে থাকার জন্য আবার দেশ ও জাতির কাছে হাত পাততে হবে। ঠিক এমনিভাবে আজকে এই 5ই আগস্টের ফ্যাসিবাদকে বিদায় করতে যে যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, এখন তার পরিবার, তাদের ছেলে মেয়ে এইভাবে ধর্ষিত হবে 5ই আগস্টের পরে, এটা আমরা কিভাবে নিতে পারি? কাজ এটা বলার কোনো ভাষা আমার কাছে নেই। আমাদের আদাবর এলাকার সে ভাই যে শহীদ হয়েছে জসিম, সে আমাদের বিএনপির সাথে 100 নম্বর ওয়ার্ডের সে সম্পৃক্ত ছিল এবং সে শহীদ হওয়ার পর থেকেই বিএনপির পক্ষ থেকে আমরা এই পরিবারকে যতটুকু দেখাশোনা করার, সেই সময় জসিমকে কবরস্থ করার যতটুকু আমাদের দলের পক্ষ থেকে আমরা সেই প্রথম থেকেই করে আসছি। আমাদের নেতা, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রথম থেকেই খোঁজ রাখছেন
এবং এই পরিবারের সাথেও তিনি সরাসরি কথা বলেছেন। কিন্তু যতই বলি না কেন, আজকের এই সরকার এই জবাবটা কি দেবে? এর জন্যই বলি, আসলে এটা বলার কোনো ভাষা নাই। শুধু এটাই বলবো, আর কেন লামিয়া যাতে এইভাবে নিজের গলায় ফাঁস না নিতে হয়, নিজের জীবন দিতে না হয়, সেটা অন্তত এই সরকার যে কয়দিন আছে সেটা নিশ্চিত করুক। এর চেয়ে বেশি আর কি বলবো? বলার কিছু নেই। আর যদি তারা এইটুকু দায়িত্ব পালন না করতে পারে, তাহলে অবশ্যই আমরা বলবো যে দ্রুত একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা ছেড়ে দেখ, তাহলে অন্তত একটা জবাবদিহিতা থাকবে। আজকে এই সরকারের তো কোনো জবাবদিহিতা নেই। তা আমি আবার দেশবাসীর কাছে বলবো যে তার আত্মার মাগফিরাত কামনা করে যাতে সবাই দোয়া করে, আল্লাহ যাতে তার বাবাকে শহীদি মর্যাদা দেন এবং এই কন্যা সন্তানকে তাকেও যাতে কবর আযাব মাফ করে বেহেশত নসিব করেন। আজকে আল্লাহর দরবারে এই ফরিয়াদ করা ছাড়া আসলে আমার আর এই মুহূর্তে কিছু বলার নেই। আপনারা জানেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জসিম ভাই, পটুয়াখালীর শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়া কিছুদিন আগে তার বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় সে ধর্ষণের শিকার হয়। ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই সে নানা রকম চিকিৎসা নিচ্ছিল। চিকিৎসা নেওয়ার সময় তার মানসিক অবস্থা খুবই খারাপ অবস্থাতে ছিল। আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যখনই আমরা জানতে পারি যে শহীদ জসিম ভাইয়ের মেয়ের সাথে এরকম একটি ঘটনা ঘটেছে, আমরা তারপর থেকেই সর্বক্ষণ খোঁজখবর রাখছিলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার উপর, এবং তার প্রেক্ষিতেই আমরা বিভিন্নভাবে তাকে মেন্টাল কাউন্সিল ডাক্তার নিয়োগ করে মেন্টাল কাউন্সিল করছিলাম। এবং ইভেন আজকে সন্ধ্যাবেলাতেও আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি টিম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার সাথে দেখা করে এসেছে, সেখানে তার সাথে কথাবার্তা বলে এসেছে। কিন্তু মেন্টাল হেলথ আসলে এমন একটি বিষয়, এটিকে যদি গুরুত্ব সহকারে না দেখা হয়, এটি আসলে ক্রমাগতই খারাপের দিকে যেতে থাকে, যেটাই আমরা দেখলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার প্রতি। লামিয়ার যেই ধর্ষণ মামলাটি ছিল, সেই ধর্ষণ মামলায় ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন 164-এর জবানবন্দিও দিয়েছে, এবং বাকি আসামিদেরকে গ্রেফতার করার কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু এখানে এই শহীদ জসিম ভাইয়ের মেয়ে যে লামিয়া, তার যেই মেন্টাল কন্ডিশন ছিল সেটি ঠিক অবস্থাতে ছিল না। সেই প্রেক্ষিতেই সে আজকে আত্মহত্যা করে, এবং আজকে আত্মহত্যা করার পর তাকে এই সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে আসা হয়েছে, এবং মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এটি আসলে আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে। আমরা সুষ্ঠু বিচার দাবি করছি, এবং যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনারা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে মনে হয় তার বাসায় গিয়েছিলেন, কটার সময় গিয়েছিলেন ও তখন কি কথা হয়েছে, তার মানসিক অবস্থা কেমন দেখেছেন? আমি আসলে অনেক দিনই ওনার সাথেই ফোনে যোগাযোগ করতেছিলাম, ওনার মেয়ের সাথেও কথা হয়েছে আমার। তো আজকে আমি বিকালে অ্যারাউন্ড 5:30-6টার দিকে ওদের বাসায় যাই, যে অনেকক্ষণ বসেছিলাম, কথা বলতেছিলাম। ও অনেক চুপচাপ ছিল, কিন্তু ও হচ্ছে শেষ যখন আমি বের হয়ে আসব তখন আর কি ও খাটে বসা ছিল, ও আমাকে অনেক শক্ত করে জড়ায় ধরে। তখন জড়ায় ধরার পরে আমাকে বলে যে আপনি তো বললেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমিও জানি আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাহলে আমার সাথে যা হলো এটা আল্লাহ কি ভালোর জন্য করছে। তখন আমি ও বললো যে আমার বাবাও মারা গেছে, তারপর আমার সাথেও এরকম হলো। আমি বলছি কিছু হয়নি, এটা কোনো বিষয়ই না। আর তোমার বাবা মারা গেছে, ওকে আমি ভালো করে বুঝায় বললাম যে তোমার বাবা মারা গেছে, এটা হয়তো তোমাদের জন্য কষ্টকর, কিন্তু এটা ওনার জন্য ভালো,
কারণ উনি হচ্ছে জান্নাতে চলে যাবে, তোমাদেরকেও নিয়ে যাবে। আমি ওকে যতটুকু আমার পক্ষ থেকে বোঝানো সম্ভব, তারপর ওকে বললাম যে তোমার বিষয়টা এটা কোনো বিষয় না, মানুষের তো অ্যাক্সিডেন্ট হয়, একটা হাত ভাঙে পা ভাঙে, এটা কোনো বিষয় না। তোমার সামনে এইচএসসি পরীক্ষা, আমি ওর গালটা জানেন এভাবে টানতেছি, আমি ওকে বলতেছি তোমার সামনে পরীক্ষা, তুমি হচ্ছে ভালো করে পড়ো, এসএসসিতে ভালো রেজাল্ট করছো শুনছি, এইচএসসিতেও কিন্তু ভালো করতে হবে। ওকে আমি এইভাবে করে, এই যে দেখেন এটা হচ্ছে এই যে দেখেন 6:51 বাজের ছবি, আমরা একসাথে ছবি তুললাম আজকে, আমি সেম জামা পরা, কিন্তু আমি রাতের দিকে যখন আগে অফিস থেকে ফোন দিল আমি তখন শুনি ও মারা গেছে। এটা একেবারেই কাম্য ছিল না। আমরা দ্রুততম সময়ে আমরা হচ্ছে যারা আসামি তাদেরকে আমরা খুনিই বলবো, কারণ তাদের কারণে এই বাচ্চাটা মারা গেছে। নাহিদ ইসলাম নিজে গিয়েছিলেন সেখানে, কিন্তু আসলে এমন একটা ঘটনা, প্রথম যে ঘটনাটা ছিল এটা শুধু আমরা নয়, পুরো দেশের মানুষই আসলে মানে মর্মাহত হওয়া শুধু নয়, এটা আসলে সবার হৃদয়ে রক্তক্ষরণ করেছিল যে ভাই আমাদের এই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, তার একজন কন্যা, আমাদের একজন বোনের সাথে এই যে ঘটনা, নৃশংস ঘটনা, এটা তো শুধু আমাদের এই বোন লামিয়া নয়, পৃথিবীর কোনো বোনের সাথেই কেউ প্রত্যাশা করে না। তো আমরা আমাদের জায়গা থেকে আসলে কিছুদিন আগে একইভাবে আমাদের ছোট্ট শিশু আরেক বোন আসিয়াকে আমরা এভাবে হারিয়েছি। তো যতদিন না আসলে এই যে কালপ্রিটরা, আসলে এদেরকে তো শয়তানের সাথে তুলনা করা যায় না, এটা তো মানুষ নয়, মানুষরূপী অবশ্যই পশু। তো এদেরকে যতদিন না দৃশ্যমান একটা শাস্তির আওতায় আনা যায়, এদের ফাঁসি কার্যকর করতে হবে এবং এটা মানুষের সামনে আসলে দৃশ্যমান হতে হবে। সেটা যদি সামনে উন্মুক্ত জায়গায় করতে পারে উন্মুক্ত জায়গায়, না পারলে সেটার ছবি বা ভিডিও ফুটেজ মানুষের চোখের সামনে আসা উচিত। মানে মানুষ এখন বিবেকবোধ হারাতে হারাতে এমন জায়গায় গিয়েছে যে এই নৃশংস ঘটনাগুলো এখন আমরা বারবার দেখছি। আমরা আমাদের মাকে কখনো আমাদের বোন লামিয়াকে ফিরিয়ে দিতে পারবো না, মাত্র আমাদের মাকে যখন আমরা মানে কখনো তাকে সান্ত্বনা শব্দ দিয়ে দেয়া যায় না, তারপরে যখন চেষ্টা করছিলাম তিনি বললেন একটা কথাই, যে তোমরা কি আমার লামিয়াকে ফিরিয়ে দিতে পারবে কিনা। এর কোনো উত্তর আমাদের কাছে নেই, এটা এই পৃথিবীতে আর সম্ভব না। তো আমরা শুধু এই অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামীর বাংলাদেশের যারাই এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে থাকবে, আমরা একটা জিনিসই তাদের কাছে চাইব, যে ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। কারণ এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই। একটা সময় ছিল এই বাংলাদেশে যখন প্রচুর অ্যাসিড নিক্ষেপ হতো, যখন অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলো, এরপর থেকে কিন্তু এটা অনেক কমে গিয়েছে। তো এমন কিছু মানুষ আছে আসলে যাদেরকে তারা যেরকম ডিজার্ভ করে তাদেরকে তাদের বিরুদ্ধে সেরকমই শাস্তি দিতে হবে, অ্যাকশন নিতে হবে। তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের এনসিপির পক্ষ থেকে, এবং শুধু এনসিপি নয় পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে তারা যে 90 দিনের কথা বলেছেন কিছুদিন আগে আমাদের বোন আসিয়ার সময়, এটা আরও যদি দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে দিন শেষে আগামীতে আমাদের আর কোনো বোন আসিয়া কিংবা লামিয়াকে আমাদের আর হারাতে হবে না। একটা বিষয় হচ্ছে যে মানে মানে এটা ডিফারেন্ট ছিল একটু ঘটনা, জুলাই আন্দোলনের শহীদের মেয়ে, তো এটার কি আরেকটু গুরুত্ব সহকারে দেখা দরকার, বা সেই জায়গাটা থেকে কি আপনি অবহেলা দেখেছেন সরকারের বা আইন শৃঙ্খলার? না, আমাদের একজন ভাইকে আমরা হারিয়েছি এই অভ্যুত্থানে। আসলে খুব স্বাভাবিকভাবে মানে একটা মানুষ যখন বিবেকবোধ হারিয়ে ফেলে তখন এই ধরনের মানে নৃশংস ঘটনার সাথে জড়িত হয়, কিন্তু তারপরও মানুষের ন্যূনতম যদি বিবেকবোধ থাকে, অন্তত এইটুকু মাথায় কাজ করবে যে তার বাবা এই অভ্যুত্থানের একজন শহীদ। কিন্তু সেটাও আসলে যেই নরপশুর মাথায় কাজ করেনি, আমরা বাইরে থেকে কিভাবে বুঝবো যে কার মাথায় কি চলছে। কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কিংবা আমাদের পক্ষ থেকে স্পেশালি আমাদের ফাউন্ডেশনে কাজ করে আমাদের সেবন্তী, তিনিও একজন শহীদের বোন, এখানে স্নিগ্ধ রয়েছে, তারা খোঁজ খবর নেয়। আজকেও সন্ধ্যা 7টার দিকে সেবন্তী তাদের বাসায় গিয়েছিল, একসাথে কথা বলেছে, গল্প করেছে, সেই ছবিও মাত্র সেবন্তী আমাকে দেখালো।
তো কিন্তু ওই যে মনের ভিতরে কি চলে, এই যে ট্রমা, এটা থেকে তো বের হওয়া এত সহজ বিষয় নয়। হয়তো একজন মানুষ আসে, তার সামনে একটু হাসি মুখে কথা বলে, কিন্তু মনের ওই দুঃখটা তো সবার সামনে প্রকাশ করা যায় না। তো আসলে দিন শেষে আমরা ওই একটা জিনিসই বলতে চাই যে এটা আমরা এই পৃথিবীতে কিংবা এই দেশে আমরা লামিয়াকে, আসিয়াকে আমাদের নিজেদের বোনের জায়গায় যদি দাঁড় করাই, তাহলে আমরা আর আমাদের এরকম কোনো বোনকে হারাতে চাই না। এটার জন্য সরকার তার জায়গা থেকে যত দ্রুত যে ব্যবস্থা নিক না কেন, পুরো দেশের মানুষের এখানে অকুণ্ঠ সমর্থন থাকবে। সেটা হচ্ছে যে আজকে 7টা পর্যন্ত যেহেতু জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে যারা গিয়েছিলেন তারা বলেছেন যে অনেকটা স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু এই 2 ঘন্টার মধ্যে এই যে আসামির জামিন হয়ে যাওয়া, এটা একটা ফেক নিউজ। এই নিউজটা তাকে আসলে কে দিল, কারা এটা দিল, অথবা ট্রিগার করলো আচ্ছা, জামিন কিন্তু হয়নি, আমরা জানি যে জামিন মিথ্যা সংবাদটা পৌঁছে দেওয়াকেই আসলে একটা অপরাধ কিনা, অথবা কারা করতে পারে না, এটা কি এরকম মানে তার পর্যন্ত দেওয়া হয়েছিল এরকম, এটা কেউ কনফার্ম? এটা আমরা তো সেই সংবাদে পেয়েছি যে তাকে তার মানে হচ্ছে যে আসামি যারা ছিল তাদেরকে জামিনে মুক্তি পেয়েছে আমরা, এবং এই কারণে সে হচ্ছে ট্রমাটাইজ হয়ে সে আত্মহত্যা করছে, এই ধরনের আসলে না। আমি আসলে আমার জায়গা থেকে, যেহেতু আমি মাত্র তার মায়ের সাথে কথা বলেছি, আমাকে এরকম কিছু বলেনি, সো যেহেতু আমি আমার জায়গা থেকে জানি না। আসলে ভাই, আপনারা এখন আপনাদের জায়গা থেকে দেখবেন যে আমরা এই মুহূর্তে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা একদম দেখছি যে কিভাবে গুজব, প্রোপাগান্ডা দিয়ে মানুষকে মানসিকভাবে হেনস্থা করা, বিব্রত করা, অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলা এই কাজগুলো হচ্ছে। তো এরকম কিছু হয়েছে কিনা যেহেতু আমি জানি না, আমার জায়গা থেকে আবার নিজে কনফার্ম না হয়েও একটা মন্তব্য করা উচিত না, তাহলে ওই একই পথে আমিও হাঁটলাম, সেটা আমি করতে পারি না। কিন্তু আমার জায়গা থেকে আমি একটা জিনিসই বলি, এখানে তো জামিন হয়নি, যেটা আমরা বিভিন্ন নিউজেও দেখলাম নাকি জামিন হয়ে গিয়েছে, জামিন আসলে হয়নি। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই যে একটা মিথ্যা তথ্য যদি পেয়ে থাকে, আমি জানি না পেয়েছি কিনা, একটা মিথ্যা তথ্য দিয়ে কিন্তু একটা মানুষের মানসিক অবস্থা অনেক বিপর্যস্ত হতে পারে। কারণ দিন শেষে মানুষ সমাজে তো বাঁচতে হবে, তো মানুষ চিন্তা করে যে আসলে আমি এই সমাজের সামনে ওই মুখ নিয়ে আর দাঁড়াতে পারবো কিনা। তো এই জিনিসগুলো মানুষকে মানসিকভাবে অনেক পীড়া দেয়। তো এই জায়গা থেকে আসলে যদিও এই একটা কথা বলা উচিত না, তাও আমি বলি, আমাদের পুরো দেশের মানুষের এখন মিডিয়াতে, নিউজে, পোর্টালে কোনো একটা কিছু দেখেই যেন ওইটাকেই আমরা চিরন্তন সত্য না মনে করে ফেলি, যেন একটু নিজেরা আমাদের জায়গা থেকে যাচাই করার চেষ্টা করি, এটা একটা বিষয়। আর দিন শেষে আসলে এই যে যারা এরকম অপকর্ম, নৃশংসতার সাথে জড়িত, সেই আসামিদের জামিন যেন কোনো বিচারকের রায় না হয়। যেই বিচারক এমন একটা মামলার একজন আসামির জন্য লড়ে কিংবা জামিন নেয়ার ব্যবস্থা করে, কিংবা যেই আইনজীবী এই জামিন নেয়ার জন্য লড়ে, আমরা মনে করি যে তাদের ওই বিবেকবোধের জায়গাটুকুও তারা প্রফেশনালিজমের জায়গায় হারিয়ে ফেলেছে। তো দয়া করে এই যে যারা এরকম নৃশংস কর্মকাণ্ড ঘটায়, এই নরপশুদের পাশে যেন আমরা আমাদের জায়গা থেকে কোনো সিম্প্যাথি না দেখাই, এবং তাদের যত দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড কার্যকর করা যায় এবং পুরো দেশের মানুষের সামনে এটা দৃশ্যমান হয়, সেই ব্যবস্থাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাই।